ঘুমের মধ্যে হঠাৎ হাসতে হাসতে চোখ বন্ধ অবস্থায় উঠে বসলো আখি। কি ভয়ঙ্কর হাসি! এবার ধাম করে উঠে দাঁড়ালো, এখনো চোখ বন্ধ, হা হা করে হাসছে। হাসতে হাসতে আখি নাচতে লাগলো, নাচ করছে আর গান গাইছে আর হাসছে। চেহারার মধ্যে ভয়ঙ্কর একটা আলোর খেলা করছে। এবার লাফ দিয়ে খাটের নিচে পড়লো, এখনো চোখ বন্ধ। সে অবস্থায় এখনো নাচ করছে, গান গাইছে। নাচতে নাচতে এবার রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে এসে এখনো চোখ বন্ধ করে গান গাইছে আর নাচছে। আখির মা রেহানা বেগম রুম থেকে বের হতেই মেয়ের এমন অবস্থা দেখে চমকে উঠলো, দৌড়ে আখির কাছে ছুটে আসলো। আখিকে ধরতে যাবে, আখি এমন জোরে তার মাকে ধাক্কা দিল, রেহানা বেগম ছিটকে ফ্লোরে পড়ে গেল। আখি তখনও চোখ বন্ধ করে গান গাইছে আর নাচছে। রেহানা বেগম প্রচন্ড কোমরে ব্যথা পেল। আস্তে আস্তে উঠে বসে আখির দিকে তাকিয়ে বুঝতে পারলো আখি কোনো স্বাভাবিক অবস্থার মধ্যে নেই। কিন্তু এমনটা কেন করছে? মাঝরাতে গান গাইছে, নাচছে। ভাবতে ভাবতে বৌমা বৌমা বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। আখি তার মতো করে নাচ করছে আর গান গাইছে, কিন্তু একবারের জন্য চোখ খোলেনি। রেহানা বেগম আবারও চিৎকার দিয়ে বৌমা বৌমা বলে ডাক দিতে লাগলো। এবার আখি চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে চলে গেল। রেহানা বেগম পেছন থেকে আখি আখি বলে ডাকতে লাগলো, কিন্তু আখি ফিরল না। আখি সোজা বারান্দার দিকে চলে গেল। এমন সময় রেহানা বেগমের পুত্রবধূ ইভা দৌড়ে আসলো। শাশুড়িকে কোমরে হাত দিয়ে ফ্লোরে পড়ে থাকতে দেখে অবাক হয়ে তার কাছে ইভা জানতে চাইলো, কি হয়েছে আম্মা? আপনি এত রাতে এখানে পড়ে আছেন কেন? বৌমা, আমি এখানে পড়ে আছি কেন সেটা তোমাকে পরে বলছি, আগে তুমি আখিকে থামাও। কেন, আখির কি হয়েছে? আখি নাচতে নাচতে বারান্দার দিকে চলে গেছে। ইভা কিছুটা অবাক হয়ে বলল, এত রাতেও নাচতে নাচতে বারান্দার দিকে গেছে? কি বলেন আপনি? যা বলছি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি আখিকে রুমের ভেতরে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তার আগে চলুন আপনাকে ধরে বেডরুমে দিয়ে আসি, আমি একা যেতে পারবো। তুমি যাও, তাড়াতাড়ি আখিকে নিয়ে এসো। ইভা আর কোনো কথা না বলে বারান্দার দিকে পা বাড়ালো। রেহানা বেগমের কোমরে ব্যথা, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আখি নাচতে নাচতে বারান্দার সামনে এসে দাঁড়ালো, গ্রিল ধরে নাচতে শুরু করলো। দৌড়ে ইভা বারান্দায় এসে আখির এমন অবস্থা দেখে হাসিও আসলো, আবার কিছুটা অবাকও হলো। আখি তখনও গ্রিল ধরে লাফালাফি করছে। ইভা কয়েকবার আখি আখি বলে ডাক দিল, কিন্তু আখি পেছনে ফিরছে না। এবার ইভা আখির কাঁধের উপর হাত রাখতেই আখি ইভার দিকে ফিরে ভয়ঙ্কর চোখে ইভার দিকে তাকালো। এমন সময় একটা হালকা বাতাস বয়ে গেল। ইভা প্রচন্ড ভয় পেয়ে মাগো বাবাগো বলে চিৎকার দিয়ে উঠলো। আখি আবারও হাহা করে হাসতে লাগলো। হাসতে হাসতে মুহূর্তের মধ্যে আবার নিজের চেহারা চেঞ্জ করে ফেললো। আবারও ভয়ঙ্কর রূপে ইভার দিকে তাকাতেই ইভা ভয়ে সেন্সলেস হয়ে বারান্দার ফ্লোরে পড়ে গেল। আখি আবারও মুহূর্তের মধ্যে চেহারা চেঞ্জ, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। চোখ বন্ধ করে আবারও বারান্দা থেকে বাসার দিকে হাঁটতে লাগলো। বেহুশ হয়ে ফ্লোরে পড়ে রইল ইভা। কাজের মেয়ে সুলতানা রেহানা বেগমকে আস্তে আস্তে ধরে তুললো, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কোমরে প্রচন্ড ব্যথা করছে। সুলতানা বলল, ফ্লোরের কোথাও পানি ছিল না, আপনি পড়লেন কেমনে? আমি কেমনে পড়ছি সেটা জেনে তোর কাজ নেই। তুই দেখতো বৌমা আর রাখি কোথায়? এত রাতে আমাদের চিৎকার চেঁচামেচি আর ভালো লাগে না। সারাদিন কাজ করে একটু ঘুমিয়েছিলাম, আপনাদের জন্য আর শান্তিতে ঘুমোতে পারলাম না। সুলতানার কথা শুনে রেহানা বেগমের মাথা মেজাজ গরম হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল, তোকে সারাদিন ঘুমোতে দেবো, তবু আর একটা কথা বলিস না, চুপচাপ যেটা বলছি সেটা কর। সুলতানা কিছুটা বিরক্ত হয়ে ইভা রাখিকে খুঁজতে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠল। রেহানা বেগম কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে বলল, কি ব্যাপার, এত রাতে কি আসলো? কোমরে হাত দিয়ে আস্তে আস্তে মেইন দরজার দিকে পা বাড়ালো। বারান্দার ভেতর ঢুকতেই ইভাকে বেহুশ অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে সুলতানা চমকে উঠল। ভাবি ভাবি বলে ডাক দিল, কিন্তু ইভার কোনো সারা শব্দ নেই। সুলতানা ইভাকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ইভার হুঁশ ফিরছে না। এমন সময় একটা দমকা হাওয়া সুলতানার শরীরের উপর দিয়ে বয়ে গেল। সুলতানা জানালার দিকে তাকালো, দেখতে পেল জানালা বন্ধ। তাহলে এই বাতাসটা আসলো কোথা থেকে? বারান্দার চারিপাশে তাকালো। এমন সময় হঠাৎ সুলতানার গালে কে যেন কষে একটা চড় বসিয়ে দিল। সুলতানা মাগো বলে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। সামনে অনেক বড় একটা কালো ছায়া দেখতে পেল। সুলতানার চোখ বড় বড় হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। মুহূর্তের মধ্যে কালো ছায়াটা হাওয়া হয়ে গেল। দরজার সামনে আসতেই রেহানা বেগম চমকে উঠল। বারান্দা থেকে সুলতানার চিৎকারের আওয়াজ তার কানে ভেসে আসলো। এদিকে কলিং বেল বেজে যাচ্ছে। দরজার হোল দিয়ে বাহিরে তাকাতে রেহানা বেগম কিছুটা অবাক হয়ে গেল। একজন অপরিচিত লোক, তাকে কোনো সাধারণ মানুষের মতো লাগছে না। পোশাক আশাক ঠিক ভিন্ন রকম। কি করবে এখন? দরজা খুলবে নাকি খুলবে না? ভাবতে ভাবতে কিছুটা অস্থির হয়ে উঠল। বুঝতে পারছে না ওদিকে সুলতানা কেন চিৎকার দিল, এদিকে বাহিরে এই লোকটাকে। ভাবতে ভাবতে দরজাটা খুলে দিতেই অপরিচিত লোকটি বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার চতুর্দিকে ভালো করে তাকালো। রেহানা বেগম বলল, আপনি কে? আমি কে সেটা না জানলে আপনার চলবে, কিন্তু আপনারা খুব বিপদে আছেন, সেজন্য আমি ছুটে এসেছি। আমরা বিপদে আছি এটা আপনি কিভাবে জানলেন? এত প্রশ্ন করবেন না, যা বলছি তাই করুন, আপনি আমার সাথে আসুন। লোকটির কথা শুনে রেহানা বেগম কিছুটা ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি আপনার সাথে কোথায় যাব? আপনাদের ড্রয়িং রুমের ভেতরে যাবেন। কিন্তু কেন? আসুন, আসলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আপনাকে আমি চিনি না জানি না, আপনি কেন আমাদের ড্রয়িং রুমের ভেতরে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি ড্রয়িং রুমের ভেতরে ঢুকুন, তারপর যদি ভয় লাগে আমাকে ডাক দিবেন। রেহানা বেগম লোকটির কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না, কি করবে ভেবেও পাচ্ছে না। কোনো কথা না বলে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। লোকটি মেইন দরজার সামনে দাঁড়িয়ে বাসার চারিপাশে তাকিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পাঠ করতে লাগলো। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করতে রেহানা বেগম চমকে উঠল। দেখতে পেল তার মেয়ে আখি সোফার উপর নিচ করে উল্টো হয়ে শুয়ে এখনো চোখ বন্ধ করে নাচ করছে আর গান গাইছে। রেহানা বেগম এবার ভয় পেয়ে গেল। একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। এই যে আপনি কোথায়, তাড়াতাড়ি এদিকে আসুন বলে লোকটিকে ডাকতে লাগলো। লোকটি ড্রয়িং রুমে প্রবেশ করে
করে রেহানা বেগমের পাশে দাঁড়াতেই আখি চোখ তুলে ভয়ঙ্কর রূপে লোকটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিস কেন? আমি তোকে নিতে এসেছি। আমি এখনো মুক্ত। আমি তোর সাথে যাব না। তোকে মুক্ত পরিবেশে রাখা মানেই সাধারণ মানুষের ক্ষতি করা। এই মেয়েটা অবুঝ, অল্প বয়স, ওকে তুই ছেড়ে দে। ওর শরীর থেকে বের হয়ে আয়। আমার কাছে তুই বাধা দিবি না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি তোকে এখনো ভালোই ভালোই বলছি, তুই এই মেয়েটার শরীর ছেড়ে দে। ওর শরীর থেকে বের হয়ে আয়। আমিও তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। রেহানা বেগম দুজনার কথা শুনে কিছুই বুঝতে পারছে না। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এই নিষ্পাপ মেয়েটার শরীরটা ছেড়ে দে। এবার আখির চোখ আরো বড় বড় হয়ে গেল। ভয়ঙ্কর রূপে লোকটির দিকে তাকিয়ে হঠাৎ নিজেকে পরিবর্তন করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। চোখের ইশারা দিয়ে লোকটিকে ধাক্কা দিয়ে দেওয়ালের উপর ফেললো। লোকটি দেওয়ালে আঘাত খেয়ে ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল। রেহানা বেগম চমকে উঠল। লোকটি প্রচন্ড ব্যথায় সোজা হতে পারছে না। আখি আবারও হাহা করে হাসতে লাগলো। সে কি ভয়ঙ্কর হাসি! তার হাসিতে সারা ড্রয়িং রুম জুড়ে বাতাস বইতে শুরু করলো। রেহানা বেগম প্রচন্ড ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আখি, মা আমার, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? এই লোকটা কষ্ট পাচ্ছে। এই লোকটাকে আঘাত করেছিস কেন? আখি কোনো উত্তর না দিয়ে আবারও হাসতে হাসতে ড্রয়িং রুম থেকে তার বেডরুমের দিকে চলে গেল। লোকটি ব্যথায় কাতরাচ্ছে। হাত ইশারায় রেহানা বেগমকে ডাকলো। রেহানা বেগম পাশে গিয়ে বসতেই লোকটি বলল, আপনার মেয়েকে বাঁচান। আপনার মেয়ের উপর খুব খারাপ একটা প্রেতাত্মা ভর করেছে। ওকে তো মেরেই ফেলবে। আপনাদের কাউকে বাঁচতে দিবে না। কথাটা শুনে রেহানা বেগম চমকে উঠল। কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, এখন আমি কি করব? আপনি তান্ত্রিক মঙ্গুর নাম শুনেছেন? তার কাছে যান। সেই পারবে আপনার মেয়ে সহ পরিবারের সবাইকে বাঁচাতে। কিন্তু আমার মেয়ের উপর কেন আত্মা ভর করলো? সে অনেক কাহিনী। এত কাহিনী আমি এখন বলতে পারবো না। তাড়াতাড়ি আপনার মেয়ের কাছে যান। ওকে একা রাখবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি ওর কাছে যান। রেহানা বেগম প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপর মেয়ের কথা ভেবে দৌড়ে মেয়ের রুমের দিকে চলে গেল। লোকটি এখনো ব্যথায় কাতরাচ্ছে। আখির রুমের ভেতর প্রবেশ করতে রেহানা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। এমন দৃশ্য সে দেখলো যা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সারা শরীর দিয়ে তার টপ টপ করে ঘাম ঝরছে। সামনেও পা বাড়াতে পারছে না, পেছনেও যেতে পারছে না। এক অদৃশ্য শক্তি যেন তাকে চেপে ধরেছে। প্রিয় ভিউয়ার্স, প্রশ্ন কিন্তু থেকেই গেল, এই লোকটি কে? কেন আখির উপর খারাপ আত্মা ভর করেছে? আখির মা কি পারবে আখিকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর জানতে চাইলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। আমরা এই ভৌতিক গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে তাড়াতাড়ি আপনাদের মধ্যে চলে আসব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।